আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আজকের এই একটা ক্লাসের মাধ্যমে সেন্টেন্সের যে বেসিক গুলো রয়েছে সেগুলো সবগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। অনেক শিক্ষার্থী আছে যারা ইংলিশ গ্রামারের বিভিন্ন অংশ যেমন ভয়েস চেঞ্জিং, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং চেঞ্জিং সেন্টেন্স গিয়ে সমস্যার সম্মুখীন হয়, কারণ তাদের সেন্টেন্সের যে বেসিকটা রয়েছে সেই বেসিকটা ক্লিয়ার না। আজকের আমরা এই ক্লাসের মাধ্যমে সেন্টেন্সের বেসিক ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা পরবর্তী যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো সহজে বুঝতে পারো এবং সহজে সলভ করতে পারবো। আজকের ক্লাসে আমরা জানতে পারবো সেন্টেন্স কি বা কাকে বলে, সেন্টেন্সের অংশ, সেন্টেন্স এর বৈশিষ্ট্য এবং সেন্টেন্স এর প্রকারভেদ। তো চলো সেন্টেন্স কি বা কাকে বলে দিয়ে শুরু করছি। সেন্টেন্স কি বা কাকে বলে? তো এখানে আমরা একটা সেন্টেন্স লক্ষ্য করতে পারছি যে আই প্লে ক্রিকেট, তাহলে আমি ক্রিকেট খেলি। এখানে আমার মনের ভাবও প্রকাশ পেয়েছে এবং পাশাপাশি দুই বা ততোধিক শব্দ রয়েছে। তাহলে আমরা কি বলবো সেন্টেন্স কি বা কাকে বলে? সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস এ কমপ্লিট মিনিং। অর্থাৎ সেন্টেন্স হচ্ছে দুই বা ততোধিক বাক্যের একটা অংশ, মানে বাক্য নিয়ে গঠিত একটা অংশ যা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। সহজ ভাষায় বলতে গেলে দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে তখন তাকে বাক্য বা সেন্টেন্স বলে। সেন্টেন্সের উদ্দেশ্য সাধারণত দুইটি। সেন্টেন্সের উদ্দেশ্য দুইটি। প্রথমত, সেন্টেন্স দুই বা ততোধিক শব্দ নিয়ে গঠিত হবে এবং দ্বিতীয়ত সেন্টেন্সের একটা অর্থ থাকতে হবে। সেন্টেন্সের একটা অর্থ থাকতে হবে। তাহলে সেন্টেন্স কাকে বলে? দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসলেই হবে না, কারণ পাশাপাশি যে শব্দগুলো যে বসবে তার একটা সম্পূর্ণ অর্থ থাকতে হবে এবং বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। এখন আমরা আসবো সেন্টেন্সের অংশ নিয়ে। এখন আমরা আসবো সেন্টেন্সের অংশ নিয়ে। সেন্টেন্সের সাধারণত দুইটি অংশ থাকে। দুইটি অংশ নিয়ে গঠিত হয় সেন্টেন্স। একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের দুইটি অংশ, সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকেই সাধারণত সাবজেক্ট বলা হয়। বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বলা হয়। এবার হলো প্রেডিকেট কি? প্রেডিকেট বাক্যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়, সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট কি? বাক্যের যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট। এবং প্রেডিকেট কি? বাক্যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে প্রেডিকেট। একটা উদাহরণের সাহায্যে বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। রাব্বি প্লেস ক্রিকেট। তো এখানে রাব্বি কি? রাব্বি হচ্ছে সাবজেক্ট, কারণ রাব্বি সম্পর্কে এখানে বলা হয়েছে যে রাব্বি ক্রিকেট খেলে। রাব্বি কি খেলে? ক্রিকেট খেলে। তাহলে রাব্বি সম্পর্কে এই প্লেস ক্রিকেট এই সম্পূর্ণ ওয়ার্ড দুইটি বোঝানো হয়েছে, তাই এই ওয়ার্ড দুইটি হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট যে রয়েছে এই সাবজেক্ট সম্পর্কে যে কথাটা সম্পূর্ণটাই বলা হবে সেটাই হচ্ছে প্রেডিকেট, এবং বাক্যের মধ্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হবে সেইটাই হচ্ছে সাবজেক্ট। এখানে রাব্বির সম্পর্কে বলা হয়েছে যে রাব্বি ক্রিকেট খেলে। তো রাব্বি কি খেলে? কি খেলে যখন বলা হবে তখন তা প্রেডিকেটের উত্তর দিবে, এবং যখন বলা হবে যে কে খেলে বা কোন ব্যক্তিটি খেলে তখন বোঝা যাবে যে সেটা সাবজেক্টকে বোঝানো হয়েছে। এবার আমরা আসবো সেন্টেন্স এর সেন্টেন্সের উদ্দেশ্য নিয়ে। সেন্টেন্সের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সেন্টেন্স ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে শুরু হবে, অর্থাৎ ক্যাপিটাল বা বড় হাতের শব্দ দিয়ে শুরু হবে। দ্বিতীয়ত, শেষে একটা
প্রোনাউন্সিয়েশন মানে চিহ্ন থাকতে হবে, যেমন ফুল স্টপ বা বা প্রশ্নবোধক চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন থাকতে হবে। এবং তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেন্টেন্সের একটা মিনিং থাকতে হবে। মিনিং এবং বক্তার যে মনের ভাব রয়েছে সেই মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে হবে। তাহলে সেন্টেন্সের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্য হচ্ছে সর্বদা যে প্রথম শব্দটা হবে সেই শব্দটার প্রথম অক্ষর যে হবে সেইটা সবসময় ক্যাপিটাল ওয়ার্ডে লিখতে হবে। এবং দ্বিতীয়ত শব্দের মানে বাক্যটার যে শেষে রয়েছে সেই শেষের অংশে কমা ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন বা বিষয়সূচক চিহ্ন থাকবে। এবং সেন্টেন্সের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা রয়েছে এর একটা মিনিং থাকতে হবে। এবার আমরা বিভিন্ন সেন্টেন্স নিয়ে আলোচনা, বিভিন্ন সেন্টেন্স উদাহরণ দিয়ে বোঝাবো যে কোন সেন্টেন্সটা রং এবং কোন সেন্টেন্সটা রাইট। অর্থাৎ হি ইজ এ ডক্টর, প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে বলা হয়েছে হি ইজ এ ডক্টর, অর্থাৎ তিনি একজন ডাক্তার। তাহলে হি ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার, এই বাক্যে কিন্তু বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। কিন্তু দ্বিতীয় বাক্যটা লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে হি ইজ এ অর্থাৎ তিনি, তারপর আর কোনো বাক্যের অর্থটা প্রকাশ পায়নি। অর্থাৎ আমাদের যে দুই বা ততোধিক শব্দ শুধু পাশাপাশি বসলেই হবে না, তার পাশাপাশি বক্তার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। তিনি যে ডাক্তার এখানে কিন্তু সেটা সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। কিন্তু এখানে যে হি ইজ এ তিনি কি, অর্থাৎ তারপরে আর কোনো কিছু প্রকাশ পায়নি। অর্থাৎ আমার যে মনের ভাবটা সেটা এখানে সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি, তাই এইটা বাক্য হতে পারে না। এবার আরেকটা উদাহরণ দেই। এই বাক্যটা দেখলেই বোঝা যাচ্ছে যে এই বাক্যটা সঠিক নয়, কারণ হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, তারপরে এখানে ইটস অর্থাৎ ভার্বের সাথে এস বা ইয়েস হওয়ার কথা ছিল, কিন্তু এই বাক্যে এস বা ইয়েস নেই, তাই এই বাক্যটি সঠিক নয়। তাহলে কি বোঝালো যে সেন্টেন্সের গঠনেও আমাদের সঠিক অর্থাৎ যথার্থতা থাকতে হবে, তাহলেই একটা সেন্টেন্সের মর্যাদা অর্জন করতে পারবে। যদি আমরা এখানে ইটস বসাতাম তাহলে এই বাক্যটার অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ পেত বা বাক্যটার অর্থটা সঠিক হতো। যেহেতু আমি এস বাই এস বসাইনি অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে এস বাই এস ব্যবহার করিনি, তাই এই যে সেন্টেন্সটা রয়েছে এটার স্ট্রাকচারটা অর্থাৎ গঠনটা সঠিকভাবে হয়নি, তাই এটি সেন্টেন্সের মর্যাদা অর্জন করতে পারবে না। এবার আমরা আসবো সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে। সেন্টেন্স সাধারণত 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে বোঝায় বিবৃতিবাচক বাক্য। বিবৃতিমূলক বা বিবৃতিবাচক বাক্য। ইন্টারোগেটিভ বলতে বোঝায় প্রশ্নবোধক। ইম্পারেটিভ ইম্পারেটিভ সাধারণত আদেশ বা উপদেশ বোঝায় বা অনুরোধ, আদেশ, উপদেশ বা অনুরোধ। অপারেটিভ সাধারণত প্রার্থনা সূচক বাক্য। এবং এক্সক্লামেটরি বিস্ময় সূচক। এবার আমরা আসবো অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্য নিয়ে। বিবৃতি বলতে কি বোঝায়? আমি সরাসরি কোনো কথা বললাম, যেমন আই আই রিড দ্য বুক। আই রিড দ্য বুক, আমি বই পড়ি। এখানে কিন্তু কোনো বিস্ময়, প্রার্থনা, আদেশ, উপদেশ, প্রশ্ন আমি কাউকে করিনি। অর্থাৎ এই কথাটা আমি সরাসরি বলেছি যে আমি বই পড়ি, আই রিড দ্য বুক। এই ধরনের বাক্য সাধারণত বিবৃতিমূলক বাক্য হয় এবং এই বাক্যগুলোই তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং বিস্ময়সূচক ইন্টারোগেটিভ। এই দুটো সাধারণত আসে না। এবার আমরা আসবো যে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক। এই ধরনের বাক্যের একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের বাক্যের শেষে সর্বদা মানে প্রশ্নবোধক চিহ্ন একটা থাকবে। আমরা এই চিহ্নটার মাধ্যমেই সাধারণত চিনতে পারবো। এইটার যদি একটা উদাহরণ দেই,
যে এই আই রিড দ্য বুক, এইটারে যদি আমরা প্রশ্নবোধক করি যে ডু আই রিড দ্য বুক, মার্কার। তো ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হচ্ছে যে এক্ষেত্রে একটা প্রশ্নবোধক চিহ্ন মাস্ট থাকবে, যেমন ডু আই রিড দ্য বুক। আমি কাউকে একটা প্রশ্ন করলাম যে আমি কি বইটা পড়ি, কাউকে কি করলাম প্রশ্ন করলাম, যে কোনো প্রশ্নের ক্ষেত্রেই ইন্টারোগেটিভ হবে। তো তোমরা বলতে পারো যে এখানে আইটা মাঝখানে বড় হাতের কেন হলো বা ক্যাপিটাল ওয়ার্ডের কেন হলো। এটা একটা বিষয় যে ইউনিভার্সাল ট্রুথ থাকে না কিছু বিষয় যে চিরন্তন সত্য। আই যেখানেই বসুক না কেন বড় হাতের অক্ষরে হবে যদি সিঙ্গেল ওয়ার্ডে থাকে। যদি অন্যভাবে থাকে, যেমন ইমপ্রুভ, ইমপ্রুভ বানানটাতে যে দেখা যায় আই ইমপ্রুভ যে কোনো একটা বিষয়, যে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে এখানে ছোট হাতের হবে। অর্থাৎ যদি ওয়ার্ডের সাথে যদি সম্পৃক্ত ভাবে থাকে তখন সেক্ষেত্রে আইটা মাঝখানে বসলে ছোট হাতের অক্ষর হবে, কিন্তু শুরুতে বসলে সেটা বড় হাতের অক্ষর হবে। কিন্তু যদি আলাদাভাবে থাকে, যেমন আই এখানেও রয়েছে এখানেও রয়েছে, এক্ষেত্রে সে সর্বদা বড় হাতের অক্ষরে হবে। এবার আমরা আসবো যে ইম্পারেটিভ, আদেশ বা উপদেশ দিয়ে। এই ধরনের ওয়ার্ডের একটা সুবিধা বা বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের ওয়ার্ড মানে এই ধরনের সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্স এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। এই ধরনের সেন্টেন্স গুলো সাধারণত ভার্ব দিয়ে শুরু হয় এবং আদেশ, উপদেশ বা অনুরোধ বোঝাইবে। যেমন ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, কাজটা করো। এই ধরনের কাজের ক্ষেত্রে আদেশ বোঝাচ্ছে যে ডু দা ওয়ার্ক, কাজটা করো। এই ধরনের ওয়ার্ড সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়েছে, যেমন ডু এখানে ভার্ব, এবং এর আগে যে সাবজেক্টটা রয়েছে এখানে সাধারণত একটা ইউ থাকে, যে ইউটা উজ্জ থাকে। এই ইউটা এখানে মনে মনে থাকে, অর্থাৎ এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউটা বলার লাগে না। অর্থাৎ আদেশ করছি ডু দা ওয়ার্ক, অবশ্যই অপর একটা পক্ষকে আদেশ করেছি যে ইউ ডু দা ওয়ার্ক, ইউ ডু দা ওয়ার্ক বলার লাগতো। কিন্তু এক্ষেত্রে যে ইউটা থাকে এই ইউটা সাধারণত উজ্জ অবস্থায় থাকে। এইটাও একটা চেনার সহজ উপায় যে এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়েই শুরু হয় এবং সর্বদা আদেশ, উপদেশ বোঝায়। এবার আমরা আসবো প্রার্থনা সূচক বাক্য নিয়ে। প্রার্থনা, যে মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, এই ধরনের বাক্যের ক্ষেত্রে প্রার্থনা বুঝিয়েছে যে আল্লাহ তোমাকে রহমত দান করুক। কি দান করুক? ব্লেস, ব্লেস দান করুক, রহমত দান করুক। কিন্তু তোমরা এখানে আরেকটা প্রশ্ন করতে পারো যে এটা কেন বড় হাতে হলো? অর্থাৎ আল্লাহ বা গড বা যিনি সৃষ্টিকর্তা তার সম্মানার্থে এখানে এ ব্যবহার করা হয়েছে। অনেক বিতর্কিত বিষয় রয়েছে, অনেকে ছোট হাতে এ ব্যবহার করে, কিন্তু আমি তাকে সম্মান জানানোর জন্যই এটা বড় হাতের অক্ষর দিলাম। অর্থাৎ এটা সর্বদা প্রার্থনা বোঝাবে যে কারো প্রতি তুমি কাউকে এটা মানে আল্লাহর যে মে আল্লাহ ব্লেস ইউ, কারো প্রতি তুমি রহমত বর্ষিত হওয়ার কথা বলছো, অর্থাৎ কারো ভালো বা মঙ্গল তুমি মঙ্গল সূচক চিন্তা ভাবনা করতেছো, সেক্ষেত্রে তুমি অপারেটিভ সেন্টেন্স ব্যবহার করতে পারবে। এবার আমরা আসবো এক্সক্লামেটরি বা বিস্ময়সূচক চিহ্ন নিয়ে। মনে করো তুমি কাউকে ভালোবাসো বা কাউকে তোমার ভালো লাগে, তার প্রতি যে এক্সপ্রেশনটা তুমি দিবা, অর্থাৎ তাকে যে বোঝাবা যে আমি তোমাকে ভালোবাসি, সেক্ষেত্রে তুমি এক্সক্লামেটরি বিস্ময়সূচক সেন্টেন্স ব্যবহার করতে পারো। এ ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে তুমি সর্বদা একটা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করতে হবে, অর্থাৎ শেষে। যেমন আমরা একটা ম্যাচ জিতেছি, সেক্ষেত্রে যে আমরা তার অনুভূতিটা প্রকাশ করব, সেক্ষেত্রেও বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করতে পারি। এ ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে হুররা, যেমন হুররা এবং তারপরে বিস্ময়সূচক চিহ্ন, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটে। প্রথমত, যে কোনো একটা বিস্ময়সূচক শব্দ, এই শব্দগুলোর পরে বিস্ময়সূচক চিহ্ন বসে, অথবা সেন্টেন্সটা যে ফিনিশ বা শেষ করব তারপরে বিস্ময়সূচক চিহ্ন বসে। হুররা, উই ওন, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, দ্য ম্যাচ বা গেম। তো আমাদের যে মনের ভাবটা রয়েছে ম্যাচটা জেতার পরে, যে আমাদের মনের ভাবটা রয়েছে সেটা আমরা এই সেন্টেন্সটার মাধ্যমে প্রকাশ করতে পেরেছি এবং এইটাতে একটা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করেছি। তাহলে এই ধরনের সেন্টেন্স চেনার একটা উপায় রয়েছে যে এখানে সর্বদা বিস্ময়সূচক চিহ্ন থাকবে। হুররা আছে, তা আরো বিভিন্ন ধরনের শ্যাম,
এলাস, মানে লজ্জার ক্ষেত্রে এলাস আছে, এবং কষ্ট বা দুঃখের ক্ষেত্রে আর অনেক কিছু রয়েছে। এই শব্দগুলো সাধারণত বিস্ময়সূচক সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে অ্যাসার্টিভ বিবৃতিমূলক অর্থাৎ সরাসরি বোঝা যাবে, এবং ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক, এবং এখানে একটা মাস্ট ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে। ইম্পারেটিভ ক্ষেত্রে ভার্ব দিয়ে শুরু হবে এবং এখানে আদেশ বা উপদেশ বোঝাবে। অপটেটিভ এর ক্ষেত্রে কারো প্রতি প্রার্থনা বা কারো প্রতি কোনো একটা মানে তার মঙ্গল কামনা করা এই ধরনের প্রকাশ পাবে। এবং বিস্ময়সূচক চিহ্নের ক্ষেত্রে আমাদের যে মনের অনুভূতি রয়েছে, আবেগ রয়েছে, ভালোবাসা রয়েছে, ভালো লাগা রয়েছে, সেগুলো এই সেন্টেন্স দিয়েই প্রকাশ পাবো। তো আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম সেই বিষয়গুলো আরেকবার সামারাইজ বা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। যে সেন্টেন্স কি বা কাকে বলে? দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্সের সাধারণত সেন্টেন্স গঠনের জন্য দুইটা বৈশিষ্ট্য রয়েছে। দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসতে হবে এবং পাশাপাশি যে বক্তার মনের ভাবটা রয়েছে সেই মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে হবে। এবং সেন্টেন্সের দুইটি অংশ রয়েছে, সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, এবং প্রেডিকেট হচ্ছে বাক্যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু বলা হয়। এরপর আমরা শিখেছি যে সেন্টেন্সের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সর্বদা বড় হাতের অক্ষর, মানে প্রথম যে শব্দটা রয়েছে সেই শব্দটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে, এবং সেন্টেন্সের যে শেষ অংশে ফুল স্টপ বা প্রশ্নবোধক চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন থাকবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে, যে বাক্যটা রয়েছে সেই বাক্যটার একটা মিনিং থাকতে হবে, অর্থাৎ আমাদের মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে। এরপর আমরা সেন্টেন্সে 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স, এই সেন্টেন্স গুলো কি বা কাকে বলে বা কি দ্বারা বোঝাবে এগুলো জানতে পারছি। আশা করছি তোমাদের আজকের এই ক্লাসটা অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ তোমরা এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে বুঝতে পারো তাহলে তোমাদের সেন্টেন্স নিয়ে আর কোনো চিন্তা থাকবে না, এবং পরবর্তী ক্লাসে তোমাদের আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নতুন কিছু শিখতে থাকো।